ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো, তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো। ওই চন্দ্রমুখ না হেরিলে তোমার চন্দ্রমুখ না হেরিলে আমি বুঝি মরে যাব। তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো। চন্দ্রমুখ না হেরিলে চন্দ্রমুখ না হেরিলে আমি বুঝি মরে 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 যাব। তোমায় ভালো বলে ঘুঘু চড়বে আমার বাড়ি, ভাবো বুঝি এইসব হবে নাকি? ঘুঘু চড়বে আমার বাড়ি আর উনানে উঠবে না হাড়ি। ঘুঘু চড়বে আমার বাড়ি উনানে উঠবে না হাড়ি। ওই যেতে পাবে না নারী, ওই যেতে পাবে না নারী। আমি অন্তিম দশায় খাবি খাবো তোমায় ভালোবাসি বলে। ইস্তফা তবে যা হবার তা হয়ে গেল। তুমি যদি না ভালোবাসো তো তাতে আমার ইস্তফা যা হবার তা হয়ে গেল। তুমি যদি না ভালোবাসো তো তাতে আমার ডাকলে তোমার পায়না ছাড়া তুমি ছাড়া ডাকলে তোমার পায়না ছাড়া লাইকি কেউ আর তুমি ছাড়া। এখনো জোড়াতে দিলে চারা, এখনো এই জোড়াতে দিলে চারা। তোমার মতো অনেক পাবো তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো। চন্দ্রমুখ না হেরিলে চন্দ্রমুখ না হেরিলে আমি বুঝি মরে 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 যাব। তোমায় ভালোবাসি বলে তোমায় ভালোবাসি বলে তোমায় ভালোবাসি বলে। সবচেয়ে সুসাহসিক পুরুষ বউকে বসে রেখে গান গাইছে। বউকে বসে রেখে শুধু না, এদিকে মাইকটা খুলে বেরিয়ে যাচ্ছে। না না দেখো না মাইকটা প্যাচটা টাইট করবো।
রিংটা কোথায়? এই মালটা ফ্ল্যাট থেকে। চিকাটা কর বাবা কোথায় গেল সে না না ওরা হাসি পাচ্ছিল চিকাটা খাইনি না পালিয়ে গেছে বাইক ফাইক রেখে পালিয়ে গেছে সে চিকাটা খেয়েছে এই বন্ধুরা বাইকের লোকরাই পালিয়ে গেছে চলে এটা ফ্ল্যাট লাগে না ফ্ল্যাট থেকে। খারাপ চলে আমার সঙ্গে চলে গেল আচ্ছা আমি একটা নাটকের গান ও তো বলেছে মেশানো যাই হোক মেশানোটা খুব মুশকিল তা আমি একটা নাটকের গান করছি এই নাটকে আসলে এই মানুষটা আমার কাছে খুব অসম্ভব প্রিয় মানুষ সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই মানুষটা ভীষণভাবে কি বলবো মানে অনেক বেশি তাকে নিয়ে কথা কম হয় এবং আমি একটা খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলছি রবীন্দ্রনাথ কিন্তু পরবর্তী জীবনে তার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছিলেন এটা আমি বলতে বাধ্য কারণটা হচ্ছে যে তার প্রতিবাদে কি ছিল প্রথম কথা হচ্ছে যে একদম রক্ষণশীলতার বাইরের লোক জোড়াসাঁকো ঠাকুর বাড়ির লোক ঠিকই কিন্তু তার বাইরে মানে 1868 সালে কাদম্বরী দেবীকে বিয়ে করলেন প্রতিদিন ঘরের মাঠে যেতেন বউ এবং বউকে নিয়ে নিজের ঘোড়া গাড়ি করে এই সরি ঘোড়ায় চড়ে এ গেল দ্বিতীয় থিয়েটার করতে যাচ্ছেন পাবলিক থিয়েটারে ঠাকুরবাড়ি জোড়াসাঁকো নাট্যশালা করেছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কৃষ্ণ কিশোর ঘোষ গুণেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় এরা মিলে একটা জোড়াসাঁকো ঠাকুর নাট্যশালা করেছিলেন সেখানে নবনাটক হয়েছিল রামনারায়ণ তর্করত্নের নবনাটক 1867 সালে সেখানে প্রায় 15 রকম মিউজিক হ্যান্ডস মানে অর্কেস্ট্রেশন হয়েছিল ওই নাটকে তখন তার আগে অবশ্য হয়েছে 1858 সালে বেলগাছিয়ার বাগানবাড়িতে সেখানে রত্নাবলী নাটকে ওরকম 7-8টা অর্কেস্ট্রেশন হয়েছিল যতীন্দ্রনাথ এইসব করেছেন এবং উনি কিন্তু নটির চরিত্রে অভিনয় করেছেন মহিলার চরিত্রে ওখানে সংস্কৃত গান গাইতেন একটা সংস্কৃত মারাঠি ভারতের মারাঠি গুজরাটি বাইরে জার্মান ফরাসি কি না জানতাম আচ্ছা আরেকটা কথা বলি এই যে এখন যে স্বরলিপি আমরা দেখি না যে স্বরলিপিগুলো আমরা সরবর স্বরলিপি মানে আকার মাত্রিক স্বরলিপি বলে এটাকে এই স্বরলিপির আবিষ্কর্তা কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ এই পদ্ধতি এটাকে বলে আকার মাত্রিক অনেক সরল হয়ে গেল 1893 সালে গোয়ার্কিন এন্ড সন্স থেকে একটা 4 খণ্ডে বই বেরোলো স্বরলিপি গীতিমালিকা জ্যোতিরিন্দ্রনাথ প্রথম দেখালেন এই স্বরলিপি স্টাইল এবং সেখানে উনি 168টা গানের স্বরলিপি করলেন ওই 4টে খণ্ড মিলিয়ে তার মধ্যে 107টা গান রবীন্দ্রনাথের বাকি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় চৌধুরী নিজের গান স্বর্ণকুমারী দেবী এতজন এইটা মিলিয়ে উনি দেখালেন এটাও বললেন এবং আমার কাছে ওই 4 খণ্ড স্বরলিপি গীতিমালিকা আছে আমি একটা কথা শুধু বলছি আর কি খুব দুঃখের সঙ্গে যে ওই 4 খণ্ড মিলিয়ে যে রবীন্দ্রনাথের 107টা গান আছে তার মধ্যে আমি 20টা গান পেয়েছি যার উপরে লেখা আছে কথা রবীন্দ্রনাথ ঠাকুর সুর গ্রন্থকার মানে জ্যোতির ঠাকুরের সুর সেটা কিন্তু সর্বিধানে উড়ে গেছে সুরকার যে জ্যোতিন্দ্রনাথ সেটা কিন্তু সর্বিধানে উড়ে গেছে এই তো গেল এরপরে আরো অনেক কিছু নীলের ব্যবসা করেছেন যখন নীল অত্যাচার বন্ধ হয়ে গেছে তখন জাহাজের ব্যবসা করেছেন তারপরে পাটের ব্যবসা করেছেন ভারতীয় সঙ্গীত সমাজ নিজের বাড়িতে করেছেন থিয়েটার তো করিয়েছেন অজস্র থিয়েটার লিখেছেন গেটে অনুবাদ করেছেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে উনি একটা অদ্ভুত আঁকতেও পারতেন উনি একটা জিনিস করতেন ফিজিওনমি বলে এটাকে মুখ চেনা মানে একটা মানুষের মুখ থেকে তার চরিত্রটা বোঝার চেষ্টা এটাকেও চেষ্টা করে এটাকেও চর্চা করেছিলেন উনি স্কেচ করতেন মানুষের আরেকটা জিনিস করেছিলেন ফ্রেনোলজি যেটাকে বলে শিরোনীতিবিদ্যা মানে একজন মানুষের মাথার গরমটা দেখে তার চরিত্রটা বোঝার চেষ্টা তো এরকম অজস্র এবং একটা কথা বলি রঞ্জন দা লালন ভৌমিক কেমন দেখতে এটা কিন্তু একমাত্র উনি স্কেচ করেছে আর কেউ করতে পারে কোথাও দেখেছিলেন আর কোথাও বোঝা যায় না ওনার স্কেচে পাওয়া যায় রবীন্দ্রনাথ 1911-12 সালে যখন
ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন অনেক জ্যোতির্বিজ্ঞানের স্কেচ নিয়ে গিয়েছিলেন। তো রদেনস্টাইন তিনি ওটা দেখে এত মুগ্ধ হন যে 25টা এরকম ছবিকে বেছে উনি একটা বই করেছিলেন, 25 prototypes of জ্যোতির্বিজ্ঞান থাকে। এগুলো অনেক কথা একটা থেকে আরেকটা এসে যাবে। আমি যেটা বলছি যে সরোজিনী নাটকের কথা বলি। সরোজিনী 1875 সালে উনি লিখেছিলেন, 1876 জানুয়ারিতে এটা মঞ্চস্থ হলো। তার শেষ মুহূর্তে যখন উনি ওই দেখছেন, স্ক্রিপ্ট দেখছেন, তখন রবীন্দ্রনাথ তখন বখাটে ছেলে হিসেবে পরিগণিত ঠাকুরবাড়িতে, এবং রবীন্দ্রনাথকে বিভিন্ন মাস্টারমশাইরা বিভিন্ন সাবজেক্টে পড়াতে আসছেন। তখন একজন এসেছিল রাম সর্বস্ব পণ্ডিত বলে আসছেন, সংস্কৃতের বিখ্যাত মানুষ। তিনি যখন আসছেন, জ্যোতির্বিজ্ঞান ওনাকে ধরে ওই স্ক্রিপ্টে কোথাও ব্যাকরণগত বা ভাষাগত কোনো গন্ডগোল আছে কিনা দেখে নিন, পড়ছে একদিন ওরকম হচ্ছে। রবীন্দ্রনাথ যেভাবে পড়াশোনা করতেন, মানে পড়াতে আসতেন, এটা 1875, তাহলে বুঝুন তার বয়সটা কত, 14 বছর বয়স। তো সেই ঘরে বসে ওরা করতে করতে হঠাৎ একটা ক্লাইম্যাক্সের দৃশ্য এসছে, যেটা চিতারোহণের দৃশ্য, জহরব্রত যাকে বলে, এবং মেয়েরা ওখানে ঝাঁপিয়ে পড়বে আগুনে নিজেদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এটা আমরা জানি এখন রাজস্থানে হয়, সেটা আগুনে ঝাঁপায় না, কিন্তু ওই সেই জায়গাটার উপর এসছে। তখন জ্যোতির্বিজ্ঞান বলছেন যে একটা ক্লাইম্যাক্সের দৃশ্যে এখানে একটা কবিতা ভালো করে দেওয়া উচিত। হঠাৎ রবীন্দ্রনাথ ওই বাচ্চা ছেলেটা ঘর থেকে এসে বলছে যে না, এখানে গান দিতে হবে, এখানে কবিতা দেওয়া যাবে না। তো ওটা একটু চমকে গেছে। তো বলছে যে তুমি পারবে এটা করতে? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে একটা গান লিখে নিয়ে চলে এসছে। জ্যোতির্বিজ্ঞান অবাক এরকম একটা গান দেখে, সুরটা জ্যোতির্বিজ্ঞানের, কিন্তু this was the first song written by রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রবীন্দ্রনাথের লেখা প্রথম গান, এবং যেটা বিনোদিনী গাইতেন ওই দৃশ্যে, এবং সেখানে আগুন আসল জ্বলত স্টেজে, এবং সেই আগুনের মধ্যে অনেক সময় তারা পুড়ে যেতেন, কিন্তু তাদের যে পরিচয় অধিকার এছাড়া তো কিছু ঘুরছিল না। তাদের আগুনের নতুন করে কি পড়াবে, নিজের জীবন আর চরিত্রের জীবন একাকার হয়ে যেত। অনেক সময় গায়ে আগুন লেগে গেছে একটা মেঘনাথ নাটকে প্রমীলা চরিত্রে, যখন আগুন লেগে গেল তখন সে আমাকে কথা বলতে বলে, এই গানটা গাইতে গেলে কথাটা না বললে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন গানটা? কোনটা? এইবার এই গানটা হচ্ছে বিনোদিনী গাইছে ঘুরে ঘুরে, আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। ভূপেন মিত্র তাকে বাঁচিয়েছিল। চল চল চিন্তা নেই পড়ালে সঙ্গীতে ভিন্ন বাবা, চল চল চিন্তা নেই পড়ালে সঙ্গীতে ভিন্ন বাবা, চলুক চলুক চিতা রাখুন চূড়া পেয়ে বলি প্রাণের জ্বালা, চলুক চলুক চিতা রাখুন চূড়া পেয়ে বলি প্রাণের জ্বালা, চল চল চিন্তা দ্বিগুণ পড়ালে সঙ্গীতে ভিন্ন বাবা। সাক্ষী হলেন দেবতা তাদের প্রতিফল ভুগিতে হবে, সাক্ষী হলেন দেবতা তাদের প্রতিফল ভুগিতে হবে। পড়ালে সঙ্গীতে বিধবা বালা, ওই যে সবাই বসিল চিতায় একে 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 অনল শিখায়, ওই যে সবাই বসিল চিতায় একে 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 অনল শিখায়, আমরা ভাই আছি যে ভজন পৃথিবীর কাছে পিতা
বাড়ি। এই লোকটা অকাঠে নয়। এরপরে বেড়ে যাচ্ছি, এই নাটক অভিনয় হয়েছিল 20 নভেম্বর 1897। এই নাটকের নাট্যকার ছিলেন প্রসাদ বিদ্যাবিনোদ। নাটকের নাম আলিবাবা, সবাই জানেন। কিন্তু একটাই শুধু কথা বলবো, সেটা হচ্ছে আলিবাবা যে আরব উপন্যাস থেকে কিরণ প্রসাদ পড়েছিলেন। আমরা জানি মর্জিনা এবং আবদুল্লাহ, কিন্তু কিরণ প্রসাদ কেমিস্ট্রির লোক ছিলেন, ডক্টরেট। তিনি একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন। আবদুল্লাহ চরিত্র কিন্তু আরব উপাখ্যানে ছিল না। আবদুল্লাহ কিন্তু কিরণ প্রসাদের ভোকাল। দেখুন, তখন মধ্যপ্রাচ্যে এরকম প্রচুর কালো মানুষ আসছে যাদের কাফরি করা হতো, তাদের অমানসিক অত্যাচার করা হতো দাস প্রথার জায়গায়। ভাবে আবদুল্লাহ কিন্তু সেই চরিত্রকে নিয়ে এলেন এবং মর্জিনাকে একটা অদ্ভুত জিনিস করলেন, বাঁধি থেকে বেগম করলেন, দুটো প্রান্তিক স্তরের মানুষকে উন্নীত করলেন। আবদুল্লাহকে কিন্তু উনি ঢোকালেন, আবদুল্লাহ কিন্তু ছিল না আরব প্রথানে। এবং এই যে দিনের মুক্ত 1973 সালে মর্জিনা আবদুল্লাহ সিনেমাটা করেছিলেন, আমি মনে করি ওটা ঠিক নাম, গল্পটা ঠিক নাম মর্জিনা আবদুল্লাহ। এবং এই যে তো সুতরাং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আবদুল্লাহ কিন্তু একটা সুপ্ত প্রেম ছিল মর্জিনার প্রতি। এটা যদি পুরো আলিবাবাটা শোনেন বুঝতে পারা যায়। কিন্তু আবদুল্লাহ জানতো ওকে আমি পাবো না, ও আমায় দেখেই যেতে হবে। তার জন্যে একদম শেষে যখন হোসেনের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেল, ওই ডাকাত সর্দার মরে গেল, তখন আলিবাবা তাকে বললেন, আবদুল্লাহ আনন্দ করো, আনন্দ। তার ভেতরে কিন্তু দেখছে সে মর্জিনা অন্যজনের হয়ে যাচ্ছে। সে কিন্তু যে আনন্দ, আপনারা যদি একটা আলিবাবার রেকর্ড আছে যেটা ইউটিউবে পাওয়া যায়, আলিবাবার চরিত্র অভিনয় করেছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো শেষকালে উনি একটা আনন্দ কথাটা বলেছিলেন। এই মিউজিকটা নয় এই গানে যেটা হচ্ছে, তো এখন ওই শেষকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শুধু আনন্দ কথাটা একবার শুনবে, যন্ত্র আনন্দ এইটা বললো বলেই গানটা হচ্ছে। চাঁদ চকরে আধারে আধারে চাঁদ চকরে আধারে আধারে সুধা শিবির ভোলা আপন খালা আমি বন্ধ করবো। আমি জিজ্ঞেস করছি, চারিদিকে সীমানা দেখছি তো, বলছি না আমি ঠিক আছে। আমি একটা যাত্রার গান করছি, যাত্রা তো মূল। আমি একটা ছোট্ট মুখড়া করছি রঞ্জন দা, এই যাত্রাটা বিদ্যা সুন্দর গোপাল উড়ের গান।
তার পর্দাটা দেখো শিবরঞ্জন তিথি তিথি। এটা হচ্ছে বিদ্যাসাগর যাত্রায় গোপালপুরে একটা দৃশ্য রয়েছে যেখানে শ্রী চৈতন্যকে বদনাম করার জন্য বজরার উপরে একটা বাইজির বজরায় তুলে দেওয়া হয়েছে। বিদ্যাসাগর দুজন লিখেছিলেন যেটা খুব বিখ্যাত, একটা ভারতচন্দ্র রায়গুণাকর, একটা রামপ্রসাদ সেন। একই সময় কৃষ্ণচন্দ্রের রাজসভায় দুজনই ছিলেন। তা বললেন যে তোমরা দুজনই লেখো তো, এবং দেখা গেল যে একটা অদ্ভুত ব্যাপার যে ভারতচন্দ্র রায়গুণাকরের বিদ্যাসাগর হলো আদি রসাত্মক আর রামপ্রসাদের হলো ভক্তি রসাত্মক। খুব স্বাভাবিক সেটা। এই মূল জায়গাটা থেকে গোপালপুরে যাত্রা করে বেড়াতেন বিভিন্ন জায়গায়, তাতেই গানটা ছিল ওই সিচুয়েশনে। বাইজি বলছে চৈতন্যকে, ধরো তিথি ধরো ধলেশ্বরী নদী বুকে বহে যায় নেশান সারা রাত রাত এ তিথি মিলন তিথি ধরো তিথি ধরো ধলেশ্বরী নদী বুকে বহে যায় আমি চন্দ্রগুপ্ত নাটকের একটা গান করি, রঞ্জনদার সঙ্গে এটা চেষ্টা করেছিলাম অভিনয় করতে, তিনি করতে পারেনি, কিন্তু আমি শেষ বলেছি। এই গানটা আমি বলছি চন্দ্রগুপ্ত প্রথম হয় 22শে জুলাই 1911 মিনারভাতে, শিশির বান্ধবীরটাই আমরা জানি, কিন্তু সেখানে তিনপুরি চক্রবর্তী করেছিলেন এই অন্ধবিবাহ। এবং আমি সবিতাব্রত দত্তর সঙ্গে একবার দুবার আমার মানবীতে এসেছিলেন, তার সঙ্গে কথোপকথনে একবার জানতে পেরেছিলাম যে তার বাবার একজন বন্ধু ওই তিনপুরি বাবু, মানে ওই প্রথম যে চন্দ্রগুপ্ত সেটা দেখেছিলেন, এবং তিনপুরি বাবু বলেছিলেন যে উনি এইভাবে, মানে তিনপুরি বলেননি, উনি শুনেছিলেন যে ওই যেভাবে আমরা শুনি সেভাবে গানটা করেন। যাক কিভাবে করেছিলেন আমি জানি না, আমরা কৃষ্ণচন্দ্র দেবটাই জানি। এটাতেই ছিলেন ছায়ার চরিত্রে নরী সুন্দরী এবং চাণক্য করেছিলেন কুঞ্জলাল চক্রবর্তী। আমি চেষ্টা করছি গীতাদের একটা গান গাই। সিন্ধু চলেছে তরুণী রাত্রি যাত্রী লঙ্গি বদারি
এবার যে আসলে কুটিরে যে মুক্তদার নির্বাণ দীপ্তি অন্ধকার একটি কুটিরে যে মুক্তদার নির্বাণ দীপ্তি অন্ধকার কোথায় জননী কোথায় জননী রোজে সোজা শূন্য দেখো সে ধনী উঠিয়া আত্মবিদারে বিধাত্রী চরণে মুনিরাধারে চরণাঘাতে বজ্রনিপাতে মূর্ছিয়া পড়িল চরণাঘাতে বজ্রনিপাতে মূর্ছিয়া পড়িল আমি একটা শিশিরবাবুর গান শিশির ভাদুরী নাটকের সীতা এটা নিয়ে ছোট্ট কথা বলতে হবে। শিশিরবাবু প্রথমে অপেশাদার ভঙ্গিতে নাটক করতেন ইউনিভার্সিটি নরেশমিতে খুব বন্ধু ছিলেন। উনি পড়াতে মেট্রোপলিটন ইনস্টিটিউশন মানে এখন যেটা বিদ্যাসাগর কলেজ সেখানে, এবং নরেশ মিত্তি বারবার বলতেন যে তুই পেশাদার জগতে আয়, তোর যা প্রতিভা রাজি হতো না। যাই হোক ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তখন মোটামুটি করতেন। তখন ওই কর্পোরেশন ভারতীয়দের হাতে ছিল, এটা নিয়ে অন্য অনেক কথা বলতে হবে। স্বায়ত্ত শাসন দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট নানা বিষয়, সে বিষয়ে একটা ইনফরমেশন দেবো, সেটা পরের কথা। গিরিশবাবুর একটা নাটকের কথা, একটা ছোট নাটিকার কথা যেটা খুব বিস্ময়কর। সেটা হচ্ছে, সেটা পরে বলছি, সেটা ডিএ রায় মানে এই সরি শিশিরবাবু তখন ওই কর্পোরেশন তখন ক্যালকাটা ফেস্টিভ্যাল করতো ইডেন গার্ডেন্স, সেখানে শিশিরবাবুর সুযোগ পেলে তাকে বলা হলো দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা করত। তো সেই সীতা উনি মঞ্চস্থ করা যায়। তখন না কতগুলো ইয়াং জেনারেশনকে তিনি পেলেন, ললিত মোল্লা, মনোরঞ্জন ভট্টাচার্য, যোগেশ চৌধুরী, এদের পেলেন। তাদের নিয়ে বললেন দারুণ হলো ডিএল রায়ের সীতা। তারপর পরপর কদিন করতে হলো, এত মানুষের চাহিদা। এরপরে উনি ঠিক করলেন না পেশাদার মঞ্চে আসবেন, ড্রেস সিনেমা বুক করলেন। তখন তার নাম ছিল অ্যালফ্রেড থিয়েটার, যেটা কলেজ স্ট্রিটের মোড়ে। এবার কি হলো যে পারমিশন নিতে হবে তো, কারণ ডিএল রায় সবে কয়েক বছর মারা গেছে। তার ছেলে দিলীপ কুমার রায় শিশিরবাবুর একবারে ঘনিষ্ঠ। দিলীপ কুমার তখন পন্ডিচেরি, তো আসবেন, উনি জানেন, উনি এরই পারমিশন নিয়ে রিহার্সাল শুরু করে দিয়েছেন। তখন এরকম হতো। স্টারের যারা কর্তৃপক্ষ তারা খবর পেলেন শিশিরবাবু পেশাদার জগতে আসছে, শিশিরবাবুর ক্ষমতা সম্পর্কে তো তার ধারণা ছিল। তখন ওরা বললো কি দিলীপ রায় যেদিন মানে ডিএল রায় ছেড়ে যেদিন স্টেশনে আসবেন, সেই খবরটা নিয়ে সোজা চলে গেল হাওড়া স্টেশনে, তাকে মালা টালা পরিয়ে দিয়ে অভ্যর্থনা করে স্টারে নিয়ে এলেন এবং তার কাছে পারমিশন নিয়ে নিলেন যে আমরা সীতা করবো। তো শিশুবাবু এটা জানেন না, দিলীপ কুমার রায়ও জানেন না। পরে যখন জানলেন তখন বললেন এইটা আমি জানতাম না, তোমাকে জানেন। তখন শিশুবাবু জেদ চেপে গেছে, না আমি করবোই। তখন যোগেশ চৌধুরীকে দিয়ে সীতা লেখালেন, এবং কারা এগিয়ে এলেন? মনিলাল গঙ্গোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র রায়, এরা এগিয়ে এলেন শিশুবাবুকে এই নাটকটাকে সফল করার জন্য। সেখানে একটা গান সুপার হিট, যেটা আজকের ভাষায় বলা হয়, সেটা হলো এই গানটা না গেলে এটা অন্যায় হবে, কারণ এটা একটা ঐতিহাসিক। রাম যখন বনবাসের শেষে এসে অযোধ্যায় আসছে, তার অভিষেকের ক্ষেত্রে এই গানটা হচ্ছে
জয় সীতাপতি। বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করতেন কৃষ্ণচন্দ্র দে, তিনি এই গান গাইছেন। সুর গুরুদাস চট্টোপাধ্যায়, লিখেছিলেন হেমেন্দ্র কুমার রায়। জয় সীতাপতি জয় সীতাপতি সুন্দর তনু প্রজননকারী রাঘব রাম চন্দ্র জয় তু রাঘব রাম চন্দ্র জয় তু সত্য ব্রতধারী সীতাপতি সুন্দর তনু প্রজননকারী রাঘব রাম চন্দ্র জয় তু রাঘব রাম চন্দ্র জয় তু সত্য ব্রতধারী সীতাপতি। ধরণী পুত চরণ পরশে পুরবাসী গণ মগ্ন ভরসে। ধরণী পুত চরণ পরশে পুরবাসী গণ মগ্ন ভরসে। আকাশ হইতে নিত্য বরষে আকাশ হইতে নিত্য বরষে দেবতা কৃপাবারী সীতাপতি সুন্দর তনু প্রজননকারী রাঘব রাম চন্দ্র জয় তু রাঘব রাম চন্দ্র জয় তু সত্য ব্রতধারী সীতাপতি। আমি ছোট করে দিচ্ছি, পরিসর ছোট করে দিচ্ছি। ওই যে গানগুলো এইটার রেকর্ড করার দরকার ছিল। কে এনেছে? আটা মারা আচ্ছা, আমি একটা অন্যরকম একটা গান করি, সেটা নাটকে, কিন্তু রজনীর মধ্যে গেল আসছি তোমার কি আবার তো আচ্ছা। এই গানটা এমন একজনের নাটকে, তারা সব আপনারা সবাই জানেন। তো এখানে হাসির গান একটু মিশে থাকবে। ইনি হলেন সুকুমার রায়। এখন সুকুমার রায়ের মতো প্রতিভাবান ওটা দেশে জন্মায়, সেটাই হচ্ছে কথা। 35 বছর বয়সে মারা গিয়েছিল, অন্য দুনিয়ায় থাকতো। যাই হোক, ওসব অন্য কথা। তো উনি যখন প্রেসিডেন্সি কলেজ থেকে একসঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই অনার্স নিয়ে পাস করলেন, দ্যাট ওয়াজ 1906-07 সাল। তো ওখান থেকে বেরিয়ে এসে উনি একটা পত্রিকা বার করলেন কয়েকজন বন্ধু মিলে, তার নাম হচ্ছে 32.5 ভাজা। 32.5 ভাজা পত্রিকাটার নাম। এই 32.5 ভাজার জন্য উনি দুটো নাটক লিখেছিলেন, একটা হচ্ছে ঝালাপালা আর একটা হচ্ছে লক্ষণের শক্তিশালী। আমি লক্ষণের শক্তিশালী থেকে একটা গান করছি। এই গানের লেখা সুর সুকুমার রায়। উনি একটা স্বরলিপিও করে গেছিলেন, কিন্তু স্বরলিপিটা একটু মানে এদিক ওদিক হয়ে গেছে, মানে পড়ার পক্ষে একটু অসুবিধে ছিল। বিজয়া রায় মানে সত্যজিতের স্ত্রী এবং অনধিক মতো ছিলেন রবীন্দ্রনাথের গানের যিনি একজন অন্যতম প্রধান মানুষ। এই দুজনে মিলে ওই স্বরলিপিগুলোকে উদ্ধার করে সুকুমারের নাটকের গানের স্বরলিপিগুলোকে ভালো করে উনি তৈরি করেছেন। গানটার সুর লেখা অবশ্যই সুকুমার রায়, তার পক্ষেই সম্ভব। এটা একটা দ্বিতীয় দৃশ্য হচ্ছে, এটা অদ্ভুত জায়গা।
অবাক করলে রাবণ বুড়ো, দোষীর বাড়ি সুগ্রীবে বাড়ি, করলে যে তার মাথা পুরো। অবাক করলে রাবণ বুড়ো, আহা অতি মহাতেজা সুগ্রীব রাজা, অঙ্গদের চাচা খুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, আরে কথা ঘুরাইয়া দিল উড়াইয়া, লক্ষণের ধরা চুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, ওরে লক্ষণে মেরে বানর দলে রে, করলে ব্যাটা তাড়াহুড়ো। অবাক করলে রাবণ বুড়ো, ব্যাটা বুদ্ধি বিপুল, যুদ্ধে নিপুণ, কিন্তু ব্যাটা বিজয় পুরো। অবাক করলে রাবণ বুড়ো, দোষীর বাড়ি সুগ্রীবে বাড়ি, করলে যে তার মাথা পুরো। অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আমি গান দিয়ে গ্রীষ্মপুরে আমি একটা এখনো গ্রীষ্মপুর কথা বলিনি, আমি একটাই গান গাইবো একদম শেষে। আমি ছোট করে দিচ্ছি, একটা কথা বলি। ভোটের বাজার আসছে, ভোট নিয়ে কিন্তু প্রহসন কত আগে হয়েছে জানেন? গিরিশবাবু লিখেছিলেন ভোট মঙ্গল, সেটা মঞ্চস্থ হয়েছিল 1882 সালের অক্টোবর মাসে। ব্যঙ্গ করে চলে যাচ্ছে, এত খারাপ করছে। যাই হোক, না না সেরকম বাধ্য করে দিই। না না ঠিক আছে, না আমি বলছি এটাই ভোট মঙ্গল, এবং সেটা সংবিধান শোনো 1882 সালে উনি কি পদ্ধতিতে এটা পরিবর্তিত করেছিলেন, সেটা হচ্ছে এই নাটকটার নাম দিয়েছিলেন ভোট মঙ্গল, অথবা অজিত পুতুল নাচ পারফেক্টিং মুভিতে পুরো নাটকটা হয়েছে 1882 সালে। পারফেক্টিং থিয়েটার উনি নিজে অভিনয় করেছিলেন একজন নাচওয়ালার চরিত্রে, পুরোটা পুতুল নাচের ভঙ্গিতে পুরোটা অভিনয় হয়েছিল, এবং তাদের ব্যঙ্গটা আরো তীব্র হয়েছিল ভোটকে নিয়ে। এবার ভোট কি করে জানলো 1882? এখন ওটা বলছি না, ভোট জেনে বাংলা তখন ভোট জেনেছে। একটাই ছোট্ট কথা বলি, 1876 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু, তারপরে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, আনন্দমোহন বসু। তারা একটা দাবি তুলেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে আমাদের কিছু কিছু ব্যাপারে স্বায়ত্ত শাসন দিতে হবে। লর্ড লিটন তখন ভাইসরয় ছিলেন, উনি তখন এসবে পাত্তা দেননি। তো কিন্তু তারপরে 1880-তে লর্ড রিপন এলেন। ছোটবেলা থেকে আমরা ইতিহাসে পড়েছি রিপন ভারত বন্ধু ছিলেন, তিনি একটু ভালো মানুষ। রিপন অ্যালাউ করলেন, হ্যাঁ কিছু কিছু অর্গানাইজেশন তোমরা স্বায়ত্ত শাসনে নিয়ে যেতে পারো, সেখানে একটা ভোট হবে, সে ভোট তোমরাই করবে। তো কিন্তু তার ভোটের অনেক চেহারা আলাদা ছিল, তারপরে ভোটের চরিত্র অনেক বদলে গেছে, মানে ইয়েতে পরাধীন ভারতে অনেক ভোট হয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যে আমি যাচ্ছি। তারপরে মানুষের ভোটের ব্যাপারে একটা ধারণা হয়ে গেছে, এবং সেটা কোন সময় হচ্ছে 1881 সালে রিপাবলিকে অ্যালাউ করছে, আর 1882 সালেই তখন মানুষের ভোটের প্রতি বিতৃষ্ণা ছিল,
এসব দিন তাহলে গিরিশ বাবুরা দিচ্ছেন বর্তমান 1926-এ অমৃতলাল লিখছেন বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম তো উনি বলছেন বন্দে মাতরম, অমৃতলাল লিখছেন। এই ঘটনা আমি সেসবের মধ্যে ডিটেলসে যাচ্ছি না, সেগুলো আলাদা এপিসোড, সেগুলো তো অনেক কথা বলে আজকে বললে এই বাজারে এটা খুব জরুরি ছিল, কিন্তু আমি সেসব অনেক কথা। আমি একটা গান করছি, এটা 30-এর দশকে 1930 সালে হয়েছিল, বৈদিক পতাকা, এবং এটা লিখেছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত, সরজুবালা এটা অভিনয় করেছিলেন। এটা গান লিখেছিলেন হেমেন্দ্র কুমার রায়, সুর করেছিলেন কাজী নজরুল ইসলাম। গানটা ভীষণ প্রিয় আমার, জানি না আমি কতটা গাইতে পারবো। এবং এই যে নাটকগুলো একটা বিশেষত্ব, এটা হচ্ছে মারাঠাদের মোগলদের সঙ্গে লড়াই এবং শিবাজির যে বিরোচিত জায়গা সেটাকে প্রতিষ্ঠিত করা। আসলে অসুবিধা যেটাই ছিল, পরাধীন ভারত যেটা বলতে ইচ্ছে করতো বলতে পারতো না পুরোটা, তারপরে ঐতিহাসিক ঘটনাকে টেনে আনতো, নিজেদের বলার কথাগুলো বলে দিত। বোঝা যাচ্ছে কথা? শিবাজি এবং মোগলকে এনে তাদের যেটা ইচ্ছে হতো সেটা বলে দিচ্ছে। নজরুল সুর করছেন, জনতার মাঝে জনগণ প্রতিপক্ষের মাঝে চিত্তমন জাগ্রত হও স্বাধীন ভারত, জানো মারাঠার পুত্রগণ। জনতার মাঝে জনগণ প্রতিপক্ষের মাঝে চিত্তমন জাগ্রত হও স্বাধীন ভারত, জানো মারাঠার পুত্রগণ। এবার যুগের সরে সরেছে ইচ্ছিরাজের কর্মভূমি, জনগণের সেই মাটিতে তুমি বড় চিহ্ন তুমি। জীবন মনের ঝঞ্ঝার মতো মৃত্যুকে করে আক্রমণ, রাত্রি প্রভাত সর্বজাতি সূর্যে ধরিছে রক্তপথ, রাত্রি প্রভাত সর্বজাতি সূর্যে ধরিছে রক্তপথ। অতি তৃষা শিশির অশ্রু মুছে গেল ওই মহৎপথ, সম্মুখে হাসি ভক্ত আসি, পশ্চাতে হাসি উথলি উঠিছে চিত্ত সাগর, জীবন তরুণীরে তোমায়। জয় শিবাজি, জয় শিবাজি, ভারত হরিয়া তোমারি জয়। জয় শিবাজি, জয় শিবাজি, ভারত হরিয়া তোমারি জয়। জয় শিবাজি, জয় শিবাজি, ভারত হরিয়া তোমারি জয়। কাজী নজরুল। আমি একটা ছোট্ট কথা বলে এবার আমি আধুনিক গান 3টে গান দিয়ে শেষ করবো। একটা ছোট্ট জিনিস বলি, গান ছোট্ট। গিরিশ বাবু উনি লিখছেন 1905 সালে এই নাটকটা লিখছেন। আর জানো নাটক একাডেমিতে এক সময় কিছু প্রয়োজনা করেছিল, তখন দুটো প্রয়োজনা ছিল। প্রথমে চৈতালি রাতের স্বপ্ন, এটা মিডসামার নাইটস ডে থেকে উপলব্ধ ডিরেকশন দিয়েছিল। তারপর দ্বিতীয়টা ছিল বলিদান, যেটা বিভাজা ডিরেকশন দিয়েছিল বিভাজ শঙ্কর। তো এই বলিদান গিরিশবাবু নাটক কোন প্রথার বিরুদ্ধে গিরিশবাবু নাটক করছেন, লিখছেন সেই যুগে বসে, এবং এতে অভিনয় করেছিলেন সুশীলাবালা, সরোজিনী, অর্ধেন্দু শেখর মুস্তফা, গিরিশবাবু নিজে করুণাময় চরিত্র। সেখানে একটা গানে একটু টুকরো আমি একটু শোনাবো, এটা শোনানো, এটা বলছি 1905 সালে প্রথম এটা মঞ্চস্থ হলো, কিন্তু 1911 সালের 15ই জুলাই মিনার ঘাটে গিরিশবাবু এই নাটক নিজে অভিনয় করতে নামলেন, এবং দ্যাট ওয়াজ হিজ লাস্ট স্টেজ অ্যাপিয়ারেন্স। তার শরীর খুব খারাপ ছিল, বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছিল, খালি গায়ে অভিনয় করতে হতো। সবাই বারণ করেছিলেন যে আপনার ঠান্ডা লেগে যাবে, কিন্তু উনি এতটাই চার্জড। ওনার একটা কথা বলি, 11 সালে স্নেহলতা বলে একটি মেয়ে শ্যামবাজার, স্নেহলতা বলে একটি মেয়ে
সারা বাংলায় কাগজে বেরিয়েছিল। সেখানে সে মেয়েটি বাবার সঙ্গে যখন ওই কথা হচ্ছে, বলছে আমি এতটা পারবো না দিদি, তাহলে আপনার মেয়েকে বলা যেরকম হয়। তো মেয়েটা 24 সালে ছাদে গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। এই বনপ্রথার বিরুদ্ধে মানে একদম প্রতিবাদ জানিয়ে এটাতে সারা বাংলা আলোড়িত হয়ে গেছে। এবং দেখো এই 11 সালে গিরিশবাবু বলিদান নাটকটাকে আবার করছে এবং তার শেষ অভিনয় হয়েছে। অসুবিধা হয় এগুলো বলতে গেলে। আমি শুধু একটু গানের একটু অংশ বলছি। সুশীলাওয়ালা গাইতেন তোমরা গান প্রাণ কাঁপে সাথীর ডাকে, উলু নয় রোদন ধ্বনি, প্রাণ কাঁপে সাথীর ডাকে। বাপ মা চেয়েছে পেটের মেরে বলি দিতে দেয় কাকে, রোদন ধ্বনি প্রাণ কাঁপে সাথীর ডাকে। বাপে মায়ে বালাই ভাবে বালিকার মুখ আর কি চাবে, তারি ঘরে দিন কাটাবে, তারি ঘরে দিন কাটাবে, টাকা দিয়ে বেচবে যাকে। অবলার দীর্ঘশ্বাসে কমলা পালান ত্রাসে, অবলার দীর্ঘশ্বাসে কমলা পালান ত্রাসে, যে দেশে নয়ন জলে নারী ভাসে, ও যে দেশে নয়ন জলে নারী ভাসে, সে দেশে কি অন্য থাকে, যে দেশে নয়ন জলে নারী ভাসে, সে দেশে কি অন্য থাকে, উলু নয় রোদন ধ্বনি, প্রাণ কাঁপে সাথী। ঠিক আছে, আমি আর দুটো গান দিয়ে অসুবিধা হচ্ছে না তো? দেরি করছি না তো? না দেরি হচ্ছে না। আমি একটা এই গানটা ভালো মানুষ একটা শুধু কথা এখানে বলা দরকার যে এই যে কবিরা যে কথা এগুলো হারিয়ে যাচ্ছে কেন জানি না আমি, মানে মানুষ জানেও না, শোনার আগ্রহ কম, অথচ এগুলো জানাটা আমাদের প্রত্যেকটা থিয়েটারের মানুষের খুব জরুরি। থিয়েটারের মানুষরা যদি না জানে তাহলে সাধারণ মানুষরা জানবেন কি করে? খুব প্রয়োজনীয় আজকে একটা অনুষ্ঠান করছি বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, এটা অনেক পরে চলে আসি। ভালো মানুষ নাটকের গান এটা হয়েছিল 1974। হ্যাঁ, অজিতেশ বাবু গুড ম্যান অফ সেজন তার ব্রেস্টের নাটক থেকে করেছিলেন এবং এই নাটকটা কেয়া চক্রবর্তী, অজিতেশ, রুদ্রপ্রসাদ, জানি আমরা নান্দিকারের বিখ্যাত নাটক। এই গানটা অজিতেশ বাবুর লেখা এবং সুর করা। উনি যারা দেখেছেন, আমি দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি, যারা দেখেছেন তারা বলতেন উনি গাইতে গাইতে ঢুকতেন, পেছনে করে আসতেন, লোকজন আসতেন, একার গলা গাইতেন, তারপরেই করে আসতে যেত। সবাই জানে এই গানটা আমার বড় প্রিয়।
গল্প বলি শোনো, একটা গল্প বলি, গল্প বলি শোনো, একটা গল্প বলি। দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া। এক দেশের এক রাজা ছিল, আটটা ঘোড়া, একটা গল্প বলি। সাতটা ঘোড়ায় প্রাণ লড়তো, ছিল কাজে কাজে। 8 নম্বর ঘোড়া ছিল পুড়ে এবং পাখি, একটা গল্প বলি। তরুণরা যেমন তাকে তুমি সেরা ঘোড়া, যুদ্ধের কাজে দেখতে শুনতে দেখো তোমার জোড়া, একটা গল্প বলি। জোর কদম, জোর কদম, জোর কদম, কাটপট 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 কাটপট। ভোর হবার আগে রাজা যুদ্ধ যেতে চায়, রাজা বাঁচলে সবাই বাঁচবে, ভরসা একটাই, নইলে জীবন যাবে। সাতটা ঘোড়ায় কাপড় লড়ে, জীবনটুকু বাকি। সাতটা ঘোড়ায় কাপড় লড়ে, জীবনটুকু বাকি। 8 নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকি, একটা গল্প বলি। সাতটা ঘোড়া 8 নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকি, একটা গল্প বলি। আধার রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত, 8 নম্বর পতাকা বয় রাজার ভীষণ ভক্ত, একটা গল্প বলি। ঝরঝর ঝরঝর ঝরঝর, কাটপট 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 কাটপট। ভোর হবার আগে রাজা যুদ্ধ যেতে চায়, রাজা বাঁচলে সবাই বাঁচবে, ভরসা একটাই, নইলে জীবন যাবে। যুদ্ধ শেষ হলে পরে হবে কারাকারি, 8 নম্বর ঘোড়া পাবে অনেক দানা পানি, একটা গল্প বলি। যুদ্ধ শেষ হলে পরে হবে কারাকারি, 8 নম্বর ঘোড়া পাবে অনেক দানা পানি, একটা গল্প বলি। সাতটা ঘোড়ার দানা পানি এক জায়গাতে জড়ো, রাইফেল হাতে একটা ঘোড়া, 7 জোড়ার চেয়ে বড়। কথা কেউ শব্দ করো না, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান চালিয়েছেন বলো, সইতে পারে না, কথা বলো না। কেউ শব্দ করো না, ভগবান চালিয়েছেন বলো, সইতে পারে না, কথা বলো না। কেউ শব্দ করো না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবানকে চালিয়েছেন বলো, সইতে পারে না, কথা বলো না। দেখো যাই সকালে, দেখো যাই সকালে, মজিয়ার দিলা চলে, দেখো যাই সকালে, মজিয়ার দিলা চলে। ভগবান বিশ্ব গড়িলে, ভগবান বিশ্ব গড়িলে, ভগবান বিশ্ব গড়িলে। কালে কালে জীর্ণ হলো বাবার খানা, শুকিয়ে গেল, কালে কালে জীর্ণ হলো বাবার খানা।
কথা বলো না, একটু শব্দ করো না, ভগবান ইচ্ছা দিয়েছেন বললো সইতে পারেন না, কথা বলো না। ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জনা, ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জনা, ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জনা, ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জনা। আয়েসে ফুর্তি করে, আয়েসে ফুর্তি করে এক গেদার করেছে। ও বাবা, সব হেলে দুলে চলে টলো মল পায়ে, সব হেলে দুলে চলে টলো মল পায়ে, সব হেলে দুলে চলে টলো মল পায়ে। অকাজের গোসাই তারা কাজের বেলা না, অকাজের গোসাই তারা কাজের বেলা না। শব্দ করুন ভগবান বৃদ্ধ হয়ে তার ভাত করতে পারেন না, কথা কেউ শব্দ করুন ভগবান বৃদ্ধ হয়ে তার ভাত করতে পারেন না, কথা কেউ শব্দ করুন ভগবান বৃদ্ধ হয়ে তার ভাত করতে পারেন না, কথা। শেষগান করি আমাদের ছোট জিনিস করে। আচ্ছা, এটা সুর দেবাশিস দাস গুপ্ত, নাটক এটা প্রণম্য মানুষ, মহান প্রণম্য মানুষ। তার সঙ্গে দু তিনবার কথাবার্তা হয়েছিল, কিন্তু হঠাৎ মারা গিয়েছিল। ও সেদিন সামনে ছিল, মনে আছে? সেদিন একাডেমিতে হঠাৎ করে বজ্রপাতের মতো তার সামনে দেখেছিলাম দেবাশিস দাস গুপ্ত লহ প্রণব, 91 সালের জানুয়ারি মাস। আমি ভাবতেই পারিনি যে লোক, তার কিছুদিন আগে কথা হয়েছিল একাডেমির সামনে যে তুমি এসো আমি কথা বলবো। বরং ট্যালেন্টেড লোক, লেখা মানে তার যে গান নিয়ে লেখা, আমরা শুধু মিউজিক দিয়েছেন, সিনেমাতেও শুট করেছেন, কিন্তু এবং দারিদ্রকে যে নিয়ে এত রসিকতা করতে পারতেন, এটা দেবাশিস দা ছাড়া মানে ভাবা যায় না। আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি, এটা রসিকতা নয়, সবাইকার একটু লাগবে। সাজানো বাগানে উনি মিউজিক করেছিলেন। তো যখন সাজানো বাগান প্রস্তুতি হচ্ছে, তখন মেট্রো রেলের কাজ হচ্ছিল কলকাতা জুড়ে। যারা জানে, এসব বাচ্চা ছেলেরা জানবে না, সারা কলকাতা জুড়ে খোঁড়া চলছিল, বড় বড় পেলোডার জেসিবিতে ভর্তি ছিল কলকাতাটা, বিভিন্ন জিনিস ঠোকা হতো এরকম করে। আমাদের তো কলেজ লাইফ, নানা রকম আওয়াজ হতো। দেবাশিস দা বললেন মনিবাবুকে যে আমি এবার এইসব নানা আওয়াজ থেকে মিউজিক করবো, আর এই স্টক মিউজিক এইসব মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে করবো। মনিবাবু বলে যা করতে হয় করো। ওপরে তো পুরো ভরসা, ওখানে এখানে কোনো গান ওই গানে ছিল না, জাস্ট আবহাওয়া সঙ্গীত। যেদিন ফাইনাল রিহার্সাল হলো, একদম ফাইনাল মানে একদম ইয়েতে বলা যায় কিছুটা ক্লোজ রোড ওটা হলো। একটা জায়গা ছিল ওরকম দমকাটা মিউজিক এফেক্ট করেছিলেন। নামটা শেষ হয়ে গেল, দেবাশিস দা লাফিয়ে গিয়ে দৌড়ে গিয়ে মনিবাবুকে বলছেন এটা কি করলেন আপনি ওই দৃশ্যটাতে? তখন মনিবাবু বলছে কোনটা? তখন সবাই অভিনয় করে বেরিয়েছে কোনটা? ওই আরে আপনি এত উচ্চ লাউড অ্যাক্টিং করলেন, আমার ওই মিউজিকটা শোনাই গেল না, ওই অত ভালো একটা করলাম। মনিবাবু সবে ইয়ে করেছেন, নাটকটা করে শেষ করেছেন। উনি বলছেন একদম ছাড়ো তো তোমার, আমাদের অভিনয় দেখতে লোকে আছে, তোমার ওই মেট্রো রেলের ধমধম আওয়াজ শুনতেও আসে, যা করেছো করে। এইবার যে কথাটা দেবাশিস দা বললেন, আপনাকে কে বললো ওটা মেট্রো রেলের ধমধম আওয়াজ? আমার বলতে অসুবিধা হয়,
ওই যে তাহলে কি ওটা, ওই যে মাইক্রোফোনের সামনে বুকে নিজের বুক চাপে চাপে করেছে, নিজের বুকের আওয়াজ শুনতে পেলে কষ্ট হবে না? This was Devashish Dare. অশোক মুখোপাধ্যায় আমাকে একবার বলেছিলেন, বেলাবেলার গল্প শো করতে যাচ্ছেন বহু দূরে, রাত্রিবেলা অশোকদার বাড়িতে দেবাশিস দাস উঠতে এসছেন, বাসে করে যাবেন, একটু রাত্রি চলে ওভারনাইট বাস যাবে আর মানে এরকম একটা ব্যাপার। তো দেবাশিস দা এসছেন, এসে অশোক মুখোপাধ্যায় বলছে, দেবাশিস একটু ঘুমিয়ে নিন, 12টায় বাস ছাড়বে, আর চলে এসছে তাড়াতাড়ি। বলছে ঠিক আছে, একটু একটা জল দেবেন, আমি জল খাবো। তো বলছে হ্যাঁ নিশ্চয়ই, স্ত্রীকে বলেছে। তো জলটা নিয়ে এসছেন বৌদি স্ত্রী, তখন উনি করছেন কি, হঠাৎ করে 1 মিনিট দাঁড়ান, দেয়ালে ধাং 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 করে মাথা ঢুকছে। তো এটা কি করছেন, দিন জলটা খেলেন। দারিদ্র চরম একটা জায়গায় ছিল, আমি সেই জায়গায় অন্য কথা। তো বলছে না, আসলে আমার বাড়িতে বলে দিয়েছে যে খালি পেটে জল না খেতে, তাই কয়টা ঠোক্কর খেয়ে গেছে। সবসময় মনে আসছে, এই জন্য তার কথা বলতে। তার আমি একটা গান করছি, পরে আমি শেষ করবো। আরেকটা সেটা হচ্ছে বিজন ভট্টাচার্য, আমরা নবান্ন বলি, যেটি তার একটা নাটক ছিল মরা চাঁদ, দেরি হচ্ছে না তো, মরা চাঁদ। সেটা উনি করেছিলেন এমন একজনকে দেখে, তিনি আইবিটিতে ছিলেন, একজন অন্ধ দোতারা বাদক টগর অধিকারী। টগর অধিকারী অসাধারণ দোতারা বাজাতেন, তিনি অনেক প্রান্তিক মানুষ আইবিটিতে এসেছিলেন। আমরা কয়েকজনের মানুষের কথাই বলি, যেমন গুরুদাস পাল, নিবারণ পণ্ডিত, মহাই ওঝা, টগর অধিকারী, এরা এসেছিলেন আইবিটিতে, একটা মিলন হয়েছিল। গুরুদাস পাল মানে মেটিয়াপুরি যে শ্রমিক ছিলেন, যার লেখা গান হচ্ছে কাটিলে ডোবাখানা হবে কচুরি পাল। এটা আমরা তার লেখা জায়গাটা আমি যাই না। যাই হোক, তো টগর অধিকারীর সঙ্গে বিজয়বাবুর খুব ইন্টারাকশন ছিল। টগর অধিকারীকে বলছি, টগর অধিকারী অদ্ভুত অন্ধ মানুষ, তান্ত্রিক মানুষ। তা মাঝে মাঝে বলতেন আমার একটা বিয়া দেওয়া গেল, তো কি হবে, ওটা বিয়ে করতে। তখন বিজয়বাবু বলছে, তোর কি বলছি, না না ওরা মনে হয় ভীষণ সুন্দরী, ভীষণ একজন শ্রী রাধার মতো, তাকে আমি বিয়ে করবো, তোকে তো আমি বিয়ে করবো। এইসব হচ্ছে, এইরকম সব সেই টগর অধিকারীর জীবন মানে ওই থেকে তার ভিতরে এমন কাজ করেছিল যে মরা চাঁদ নাটকটা উনি লিখেছিলেন, যেখানে তার প্রথম মানে যেমনি মূল চরিত্র ছিলেন, তাকে করেছিলেন পবন বাউল, ওই টগর অধিকারী দেখে। তো সেখানে 4টে চরিত্র ছিল। প্রথমে পবন, চরিত্রগুলোকে দেখি, পবন, রাধা, শাশুড়ি একজন, আরেকজন শচীন বাবু, যে পাড়ার লোক। মানে এই 4টে চরিত্রে প্রথমে অভিনয় করতেন বিজয়বাবু। পবনের চরিত্রে, রাধার চরিত্রে গীতা সেন মানে গীতা সোম মানে মীরা সেনের বউ, যিনি গীতা সোম ছিলেন। শাশুড়ি করতেন প্রভা দেবী, নাট্য সম্রাট প্রভা দেবী। আর শচীন বাবু করতেন সুদীপ প্রধান, যিনি আইবিটিএর পুরনো লোক, অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন। কিন্তু পরে এই নাটকটাকে উনি একটু বড় করলেন এবং সেখানে কৃষিজীবী সম্প্রদায়ের সঙ্গে বাউল সম্প্রদায় এটা নিয়ে একটা বড় বড় ক্যারেক্টার এসেছিল। সেখানে দেখা যাচ্ছে যে শেষকালে পবনের বিয়ে হয় শ্রী রাধার সঙ্গে। তারপরে একজন কীর্তনিয়ার আবির্ভাব ঘটে, কেতব দাস কীর্তনিয়া। এটা কিন্তু প্রথমে ছিল। সে খুব ভালো গান করে, খুব ইয়ে করে, কিন্তু তার মধ্যে ফাঁকি ছিল। জ্ঞান দাস গোবিন্দ দাসের পর্দায় তো, কিন্তু নিজের কথা ঢুকিয়ে দিত, তার চালাকি করে স্টান দিয়ে করে। রাধার মন ওর দিকে ঘুরল, রাধা চলে গেল একদিন কেতব দাসের। পবন অসম্ভব দুঃখ পেল, যন্ত্রণায় মরে গেল। তখন এই শচীন বাবু বললো, তুই শেষ হয়ে যাবি কেন, তুই জেগে ওঠ, তুই তোর গান নিয়ে জেগে ওঠ, তুই মানুষকে জাগা। প্রচুর গান ছিল, কীর্তন গান ছিল প্রচুর, সবটাই বিজয়বাবু লিখেছিলেন। কিন্তু এই শেষ গানটা উনি নিলেন জঙ্গ বিশ্বাসের একটা গান, যেটা পবন উদাত্ত কণ্ঠে গাইতেন, এবং তারপরে বাইরে থেকে সমবেত আওয়াজ আসে। যাই না, গানটা কত গাইতে পারবো না।
বিখ্যাত গান সবাই জানে। বাঁচবো বাঁচবো রে আমরা, বাঁচবো রে বাঁচবো, ভাঙা বুকে পাথর দিয়া নয়া বাংলা গো। বাঁচবো রে আমরা, বাঁচবো রে বাঁচবো, ভাঙা বুকে পাথর দিয়া নয়া বাংলা গো। বাঁচবো রে আমরা। গোলায় গোলায় উঠবে ধান, গোলায় গোলায় উঠবে গান, গোলায় গোলায় উঠবে ধান, গোলায় গোলায় উঠবে গান। তোমারে বুকে শুরু হতে, মায়ের বুকে শুরু হতে, হাসি ঝলক হাত। শেষ গান গাইছি গিরিশবাবুতে যাই, এটা আমার ভীষণ একটা অন্য জায়গার গান। সে গানটা চৈতন্য লীলা নাটকের 1884 সালের 20 সেপ্টেম্বর ওই নাটক স্টারে দেখতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং এই নাটক প্রথম শুরু হয় 2রা আগস্ট ওই 1884। উনি এসেছিলেন 11তম শো। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মত, যে সমস্ত নাট্যদলের ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের ছবি থাকা উচিত। কেন? কারণ ওনার আসার ফলে থিয়েটার যে অচ্ছুত জায়গা নয়, এইটা কিন্তু চুরমার হয়ে ভেঙে পড়ে গেছিল। একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল শুধু একটা নাটক দেখতে এসে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে বোধহয় ভালো হয়। থিয়েটার যে অচ্ছুত জায়গা নয়, এবং তারপর থেকে থিয়েটারের প্রতি গ্রহণযোগ্যতা প্যাটার্নটা বদলে গেছিল। যে যেখানে শ্রীরামকৃষ্ণ দেখতে গেছেন সেটা তো খারাপ জায়গা হতে পারে না। উনি অনেকগুলো নাটক দেখেছিলেন, চৈতন্য লীলা দেখেছিলেন, তারপর প্রহ্লাদ চরিত্র দেখেছিলেন, গিরিশবাবু সবই স্টারে, বিষমযুদ্ধ দেখেছিলেন এবং দক্ষযজ্ঞ দেখেছিলেন, এবং চৈতন্য লীলার একটা দ্বিতীয় অংশ করেছিলেন গিরিশবাবু, যেটার নাম দিয়েছিলেন নিমাই সন্ন্যাস, সবই দেখেছিলেন। এবং তার সঙ্গে বিবাহ বিভ্রাট বলে অমৃতলাল বসুর প্রমোশন, সেটা প্রহ্লাদ চরিত্রের সঙ্গে হয়েছিল। প্রথমে প্রহ্লাদ চরিত্র, তারপর বিবাহ বিভ্রাটটা। চলে যাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গিরিশবাবুকে, বলে এটা কি করলে তুমি? বলে কেন, এই দুটোই ভালো, কিন্তু তুমি প্রথমে প্রহ্লাদ চরিত্র তারপরে বিবাহ বিভ্রাট, এ তো পায়েসের পর সুপ্তর মধ্যে। হ্যাঁ, কারণ ওটা তো একটা মানে মৃত্যুবদ্ধ ব্যঙ্গাত্মক একটা হালকা চাল। তো এই নাটকে বিনোদী যে মানুষকে, মানে একে নিয়ে আমি বেশি বলবো না, আমার অসুবিধা হয় বিনোদিনীকে বেশি বলতে গেলে। তো এই মানুষটা, এই মহিষী মহিলা, যাকে আমরা নটি না বছরে বুঝতে পারি না, নটি কথাটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি না, বিনোদিনী তিনি দেবী, তিনি এটাতে নিমাই চরিত্রে চৈতন্য চরিত্রে অভিনয় করেছিলেন, আপনারা জানেন। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বৈষ্ণব মত, বৈষ্ণবদের যে দর্শন, তাতে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে বিবর্ত বিলাস। একটু বলেছি, বিবর্ত বিলাস কথাটার মধ্যে বিবর্তন কথাটা রয়ে গেছে। ডারউইনের অনেক আগে কিন্তু বৈষ্ণব দর্শনে বিবর্ত বিলাস বলা হয়। কি সেটা? সেটা হচ্ছে দাপরে কৃষ্ণ এবং রাধা আলাদা ছিলেন। রাধা ছিল প্রেমের প্রতীক, কৃষ্ণ হচ্ছে কামের প্রতীক। সে সবসময় রাধাকে ঘিরে আবর্তন করে যাচ্ছে, পাওয়া না পাওয়ার একটা অসম্ভব টানা পড়ে। কলিতে এসে কি হলো, চৈতন্য হয়ে গেলেন, নিমাই হলেন, এক দেহে রাধা কৃষ্ণ। এটা দর্শনে বলা হয়। কেন এক দেহে রাধা কৃষ্ণ?
কারণ গায়ের রং রাধার মতো, কিন্তু তিনি পুরুষ। একই দেহে রাধা কৃষ্ণ, বিবর্তন ঘটল, এটাকে বলা হয় বিবর্ত বিলাস। গিরিশবাবু একটি মহিলাকে শ্রীচৈতন্যের চরিত্রে অভিনয় করাচ্ছেন, উল্টো করে দিচ্ছেন পুরো জিনিস। এবং শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সেই একাদশতম শোটা দেখে। সেখানে সঙ্গে বাবুরাম ঘোষ, শ্রীম মানে মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃতের রচয়িতা, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এরা সব এসেছিলেন। দেখার পর কি হয়েছিল আমরা জানি। উনি বলেছিলেন যে আসল নকল এক দেখলাম, এবং বললেন তো চৈতন্য হোক, এটা তো ঠিকই আছে, কিন্তু বিনোদিনী যেটা বলেছিলেন যে এই প্রথম আমি মর্যাদা পেলাম, পতিতা ছাড়া তো কেউ তাকে ভাবতে পারতো না, এমনকি তার নামটা হলো না তার পতিতার জন্য, আর কিছু নেই। এবং গিরিশবাবুর প্রচন্ড সমর্থন ছিল। আমি ওই জায়গায় যাচ্ছি না যে কেন হলো না, তার প্রধান কারণ ছিল যে একজন পতিতার নামে থিয়েটার হলে কি থিয়েটার চলবে? একজন সুকৌশলে তাকে দূরে পাঠিয়ে দিয়ে থিয়েটারটার নাম করা হলো স্টার থিয়েটার, যেটা বি থিয়েটার হওয়ার কথা ছিল। এবং গয়নার 50,000 টাকা সেই সময় দিয়েছে, সে তো দিয়েছিলেন, এবং গুরমুখ দিতে গিয়েছিলেন, কিন্তু গুরমুখ নেই। কিন্তু গুরমুখ যেটা করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি পড়ে যেটা বিনোদিনীর আত্মকথা পড়ে যেটা মনে হয়, প্রথম গুরমুখ এবং দ্বিতীয় সেই মানুষটি যার নাম তিনি করেননি, সেই মানুষটি থিয়েটার ছেড়ে দেওয়ার পর 24 বছর বয়সে থিয়েটার ছেড়ে দিয়েছিলেন মেদিক বাজার করার পর 1886 সালে দুম করে থিয়েটার ছেড়ে দিলেন। এ আমাদের বিরাট মানে অসম্ভব অপূরণীয় ক্ষতি হলো। সেখানে একটি মানুষ তাকে আশ্রয় দিয়েছেন, তিনি তাকে ভালোবেসেছিলেন এবং তার একটি কন্যা সন্তান হয়েছিল শকুন্তলা বলে। সেই মেয়েটিকে যখন বিনোদিনী স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, সেখানেও স্কুলে ভর্তি করতে পারেননি, কারণ তারা বলেছিল পতিতার মেয়েকে আমরা নেব না। তারপরে কি হলো, এইটুকু ভালোবাসা জীবন একটা মানুষকে ভালোবাসতে, সে কিন্তু দূরে চলে গিয়ে তখন থিয়েটার করছেন, বিয়ে করে নিল, কোথায় চলে গেল। কিন্তু যখন গুরমুখের শর্তে বিনোদিনী রাজি হলেন, সে কোথায় খবর পেল, সে তখন তার পুরুষত্ব দেখাতে এলো, এসে বলছে তোমার লজ্জা করে না, তুমি তার এখানে রক্ষিতা হচ্ছ। এবং শুধু তাই না, তাকে তরবাল দিয়ে মারতে এসছে বিনোদিনীকে, এবং বিনোদিনী তখন সরে গেছে, হারমোনিয়ামের তরবাল পড়েছে, তরবাল কেটে গেছে। কিন্তু মজাটা হলো, মজাটা বলবো না, মানে সবচেয়ে যেটা বড় কথা, কতটা ভালোবাসতেন বিনোদিনী, ওই রকম যে করতে যাচ্ছে তাকে বলছে যে তুমি এরকম করো না, তুমি ঠান্ডা থাকো, তুমি এরকম করো না, এই জায়গায়। কিন্তু গুরমুখ কিন্তু তাকে ভালোবেসেছিল বলে আমার বিশ্বাস করে গুরমুখ তার কাছে 80,000 টাকা দিয়ে দিতে চেয়েছিল, আমি তোমাকে বঞ্চিত করা হচ্ছে, তোমাকে আমি থিয়েটার করবো না, তুমি রেখে দাও। বিনোদিনী বলেছিল তুমি রেখে দাও টাকা, থিয়েটারটা করো, আমার সেটাই দরকার। টাকা নেয় 80,000 টাকা ইন দ্য ইয়ার অফ 1882-83 সে দিচ্ছি না। আমি এই গানটা দিয়ে শেষ করব। সব বাজাবে, সব বাজাবে, হ্যাঁ। ফোন ফোনটা বন্ধ করো। মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, আমি হবে হবে
অসাধারণ, মানে সত্যি কথা বলতে কি, মানে এটা শুধু একটা অনুষ্ঠান নয়, মানে এটা একটা আমাদের ক্লাস টাইপের সত্যি। আমাদের যারা থিয়েটার করি, আমরা যারা সংস্কৃতি চর্চা করি, তাদের একটা ইতিহাসের সঙ্গে সম্পর্ক থাকাটা খুব জরুরি। অভিজ্ঞতার মতো খুব কম মানুষজন আছেন যারা এই ইতিহাসটা খুব ভালো মতো জানেন। এটা ধরে রাখাটা খুব জরুরি আমাদের অভিজ্ঞতাদের মতো মানুষদের কাছে বারবার যাওয়াটা খুব দরকার। সত্যি সেরকমই আজকে একটা আমরা অনুষ্ঠান পেলাম। আমরা ভালোবাসা জানাচ্ছি, শুধু এইটুকুই বলবো যে অভিজ্ঞতা এরকম মাঝে মাঝে আরেকদিন অভিজ্ঞতা আমাদের এখানে এসেছিলেন, এই যে দারুণ দারুণ মজার মজার কিছু গান করেছেন এবং তার ইতিহাস করেছেন। আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণটাই একটা ঘরোয়া একটা বৈঠকি আড্ডা টাইপের করতে চেয়েছিলাম, সেটা একটা অন্যরকম মাত্রায় পৌঁছে গেছে। বিজয়দা যেভাবে শুরু করেছিলেন সেইটার সুর ধরে অভিজ্ঞতা যেভাবে নিয়ে সম্পূর্ণটাকে গুটিয়ে দিলেন, দুর্দান্ত একটা অনুভূতি। আমরা আন্তরিকভাবে ব্যান্ডের আন্তরিকের পক্ষ থেকে অভিজ্ঞতাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আমরা এই আজকের অনুষ্ঠানে কোনো উত্তরীয় কোনো এগুলো আমরা কিছু রাখিনি, ইচ্ছা করেই রাখিনি, কারণ আমরা সবাইকে আজকে সমানভাবে রাখতে চেয়েছি। আপনারা সবাই আমাদের বন্ধু, সেইভাবেই রাখতে চেয়েছি। অভিজ্ঞতা আমাদের সেরকমই একজন অত্যন্ত সম্মানীয় বন্ধু। আসলে আমি এখানে কিছু বলার নেই, মানে আসলে এইটার পরে একটা অন্যরকম প্রবলেম হয়। আর দুরকম হচ্ছে যে আরেকটু 5 মিনিট শেষই একদম। হ্যাঁ, আমি কিছুই না, আমি বলছি এটার মধ্যে আমার যে ভালোবাসাটা বা যে আন্তরিকতাটা, এটা আমি ভাবতেই পারি না। এবং সমীরণ এবং শরীর বা এই নান্দনিক, এরা প্রথম থেকেই সম্ভাবনা জানিয়েছেন এবং তাদের যে এরকম একটা ডাইভার্সিফাইড মন আছে, বৈচিত্র্যময় একটা মন, নানা দিকে ভাবনা। আমি সত্যি খুব ধন্য এই সুযোগ পাওয়ার জন্য, এই আমাকে এইটা বলার জন্য। দীর্ঘদিন বাদে এতক্ষণ একটা গান পেয়ে যাবো, আমি সত্যি কথা বলছি। অনেকে এসছেন দেখে আমার খুব আনন্দ হয়েছে। ইয়ে আসছে মানে অনুভব
ফোন করেছিল আমাদের সবাই অনেকে এসছে, অনেক মানুষজন এসছে। সবার কাছে একটা মিনিট খালি সময় চেয়েছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্ব। আমরা প্রতিবার এই 27শে মার্চ আমাদের একদিকে জন্মদিন, পাশাপাশি বিশ্ব নাট্য দিবস, সেই দিন আমাদের দলের পরিচালক সমীরণকে আমরা আমাদের পক্ষ থেকে সামান্য একটু উপহার করে দিচ্ছি। হ্যাঁ, সামান্য একটু ভালো সবাই মিলে